নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,752 জনের চলে যাওয়া চাকরির মূল মামলাটা যারা লড়েছেন তাদের মধ্যে ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি আজকে প্রশ্ন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নবান্নের পক্ষ থেকে নবান্নের সভাঘরে বসে কিভাবে কোন যুক্তিতে যে সভাটা একটা তথাকথিত একটা অর্গানাইজেশন তৈরি করিয়ে নেতাজি ইন্ডোরে ডাকানোর যে গল্পটা ফাঁদলেন, ফাঁদার পেছনের রহস্যটা কি? মূল কথা হচ্ছে টুপি টুপি পরিয়ে কোনো না কোনোভাবে মানুষকে শান্ত করা। বুঝতে পারছেন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ফলত 7 তারিখ তিনি সভা ডেকেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিন্তু সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশে অযোগ্যরা কেন বসবেন? অর্থাৎ যারা যোগ্যতার ভিত্তিতে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা কোনো নেতাকে ধরেননি, কাউকে টাকা দেননি, যেন হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরি পরীক্ষা পেয়েছেন নিজের যোগ্যতায়, তাদের বসতে হবে পাশের চেয়ারে গিয়ে। তারা দেখবেন বসে আছেন এমন একজন যিনি তৃণমূল নেতাকে 25 লক্ষ টাকা দিয়ে চাকরিটা বাগিয়ে নিয়েছেন। কেন এই পরিস্থিতি হবে? কিসের জন্য এই পরিস্থিতি হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারতেন না যারা যারা টেন্টেড নয় আমরা তাদের জন্য সভাটা করছি? তিনি তো ভালোভাবে জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো জানেন যারা টেন্টেড সেই তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল, সেই স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যে টেন্টেড, অর্থাৎ এরা জালিয়াতি করে চাকরিটা পেয়েছে, স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে সুপ্রিম কোর্টে পর্যন্ত হলফনামা দিয়ে সেখানে জানিয়েছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন কেন? কিসের কারণে ডাকছেন? আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে, যিনি মামলায় অন্যতম আইনজীবী হিসেবে লড়াইটা করেছেন, দীর্ঘদিন ধরে লড়াইটা করেছেন। তিনিও আমার সঙ্গে সহমত, পরিষ্কার বলছেন যে কেন ডাকা হচ্ছে। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে অথচ চাকরিটা হারিয়েছে, তাদের মান মর্যাদা সম্মান ইজ্জত সমস্ত কিছু কেড়ে নিয়েছে একটা সরকার, একটা প্রশাসন। আর তারপর তার পাশের চেয়ারগুলোতে বসিয়ে রাখা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে দাঁড়িয়ে সভা করবেন, সেখানে দাঁড়িয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অজস্র মিথ্যে কথা আবার কেলগের মতো বলতে শুরু করবেন। সেইখানে কেন টেন্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে? প্রশ্নটার উত্তরে সুদীপ্ত দাশগুপ্ত মুখ খুলেছেন, আমার সঙ্গে সহমত হয়েছেন। কি বলেছেন শুনুন। নমস্কার সুদীপ্ত দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি আবার এক পর্ব প্রহসন শুরু হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যে সভাটা 7 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছেলে মেয়েকে বুঝিয়ে তাদের দিয়ে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন করিয়ে সেখানে যে সভাটা করছেন, সেই সভাতে অযোগ্যদেরও ডাকছেন। মানে আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে। প্রায় 5,500 তালিকা এরা জমা দিয়েছিল এতে সুপ্রিম কোর্টে, যারা টেন্টেড, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করছে এরা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তাদের হিসেবে। যদিও তার থেকে বৃহত্তর জায়গায় সন্দেহ করি সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছে। প্রশ্নটা হচ্ছে আমার আপনার কাছে যে এই অযোগ্যদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, সেই অযোগ্যদের আবার ভালো করে খেয়াল করুন, সেই অযোগ্যদেরই আবার ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাই ডাকছেন, ডেকে তাদের চাকরি কিভাবে ফেরানো যায় তার ব্যবস্থা করার জন্য কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথমত, উনি অযোগ্যদের মুখ্যমন্ত্রী। আজকে যেই সিচুয়েশনটা হয়েছে, যেই পরিস্থিতি হয়েছে, তার জন্য উনি দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, আর কেউ দায়ী না। প্রথম থেকে উনি যেটা করে এসছেন, অযোগ্যদের আড়াল করার চেষ্টা করেছেন, যোগ্যদের শিখণ্ডী রেখে এখনো সেটা করছে। উনি যে এই নেতাজি ইন্ডোরে মিটিং ডেকেছেন, সমস্ত বঞ্চিতরা আসবে, এর মধ্যে অযোগ্যরাও আছে। উনি বলতে পারতেন শুধুমাত্র যারা যোগ্য তারা আসবেন, কারণ উনি চান ওই অযোগ্যরা আসুন, ওই অযোগ্যরা আবার যোগ্যদের সঙ্গে মিশে যান, যাতে করে আবার একটা গন্ডগোল হোক, আবার যোগ্যদের মাথা কাটা যাক। এটা যোগ্যদের অপমান। আপনার মাধ্যমে আমি বলবো, একজনও কেউ ওই মিটিং এ যাবেন না। আবার উনি কিন্তু আপনাদের ভুল পথে চালনা করবেন, আবারও ভুল পথে চালনা করবেন। উনি এতদিনে একটা যোগ্যর তালিকা দিতে পারলো না, এদিকে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে এতে বোঝা যায় যে কিরম মুখ্যমন্ত্রী, যিনি জানেন না যে যার ওনার শিক্ষা দপ্তরে কতজন যোগ্য শিক্ষক আছে।
তাতেই বোঝা যায় যে উনি তো এটা ভাবতেই পারছেন না যে আমাদের পশ্চিমবঙ্গে আবার যোগ্য শিক্ষক কেউ আছে নাকি, কারণ ওনার মতে তো সবাই তো অযোগ্য। কারণ ওনার মতে ওনার রেজিমে 2011 থেকে উনি বলে দিয়েছিলেন যা চাকরি দেবো তাতে তারা যেন টাকা দেয়, তাহলেই চাকরি দেওয়া হবে। উনি সেই মতে এগোচ্ছেন। উনি যে এত বড় বড় নেতাজি ইন্ডোরে কথা বলছেন, ডাকছেন, অমুক করছেন, আমি একটা কথা বলতে চাই, ওনার জন্য আজকে এই অবস্থা। এরকম আমি আপনাকে বলছি, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা এই 9-10-এ যোগ্যভাবে চাকরি পেয়েছে, এবং চাকরি পেয়েছিল বলেই অন্য আরো ভালো চাকরির সুযোগ পেয়ে তারা করতে যায়নি। উনি যদি সত্যি যোগ্যদের পাশে দাঁড়াতে চান, যেই সব যোগ্য প্রার্থীরা যাদের নাম অ্যাটলিস্ট এই অযোগ্য তালিকায় নেই, তাদের সেই পুরনো যে ইন্টারভিউ হয়েছিল, যেতে পারেনি, সমস্ত ব্যবস্থা করে যেই চাকরিতে ওনারা চান্স পেয়েছিল ইমিডিয়েটলি সেই চাকরি ওনাদের পাইয়ে দিন, যদি উনি প্রকৃত যোগ্যদের পাশে দাঁড়াতে চান। আর যদি নাটক করতে চান, যেটা উনি করে এসছেন প্রথম থেকেই, অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দিয়েছেন, তাহলে বুঝতে হবে উনি সত্যিই অযোগ্যদেরই না দেখুন মুখ্যমন্ত্রী। সুদীপ্ত দা, আমার একটা কথা খুব স্পেসিফিক মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে এটা, সেটা হচ্ছে এন্টায়ার পর্বতে ধরুন এই কেসটা কবে থেকে শুরু হয়েছিল, এই পার্টিকুলার মামলাটা? 2021। 2021, 2021 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 গেছে। এই 4 বছরের মধ্যেও একটা সরকারের মনে হলো না যে আমি অন্তত যোগ্যদের বাঁচানোর চেষ্টা করি। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করছেন, সেখানেও উনি ডিক্লেয়ার করুন যে আমরা 7 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করব যে এরাই যোগ্য। সেটাও তো করলেন বলতেই না। পারবেন না, ক্ষমতাই নেই, বলতেই পারবেন না, সেই সাহসও নেই। কেন বলুন তো? কারণ আলটিমেটলি দিনের শেষে চোরেদের চাকরি বাঁচানো। কারণ এই কারণটা বলি কেন উনি যোগ্যদের তালিকা দিতে পারবেন না। হুম। কুণাল ঘোষ বলেছেন একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে যে দল জানতো যে পার্থ চ্যাটার্জি টাকা নিয়েছে, হ্যাঁ। এবং হুম। এমনও একজন তৃণমূলের নেতা টাকা নিয়েছেন যিনি এখনো নাকি ক্যাবিনেটের মন্ত্রী, হুম, উনি ক্যাবিনেটের একজন মন্ত্রী মন্ত্রী, চোর। হ্যাঁ। ক্যাবিনেটের সদস্য। হুম। তাহলেই বুঝে দেখুন যে কেন উনি যোগ্য তালিকা দিতে পারবেন না। কারণ যোগ্য তালিকা যেই মুহূর্তে উনি দেবেন, অযোগ্যরা বুঝে যাবে, এই মন্ত্রীগুলো তো, এই চোরগুলো তো ধরা পড়ে যাবে, ওনার দলটা তো এক্স্যাক্টলি। ভেতরে ঢুকে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, শুনুন, এটা অনেকেই জানেন না। হুম। উনি কত বড় ক্ষতি করেছেন শুনুন। দু হুম। হাজার একুশ সালে যখন এই মামলা হচ্ছে, তখন কিন্তু জাস্টিস গাঙ্গুলি, ধরুন 4টে ধরা পড়লো অযোগ্য, ওর চাকরি বাতিল করছে, 15টা 20টা এরম করে করে এখন 3,000 3,500 চাকরি বাতিল হচ্ছে শুধু অযোগ্যদের। তখন ওনার উচিত ছিল যে এই অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, আমরা কিচ্ছু করব না, আমরা মেনে নেব, আমরা বরঞ্চ ওই জায়গাতে যারা বঞ্চিত হয়েছে তাদের চাকরি দেব। উনি কি বললেন, আমি মানবো না, আমি সুপ্রিম কোর্টে বুঝে নেব, বলে ওই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কিন্তু ওনার সরকার প্রথমে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। ঠিক। ঠিক। আর আজকে সুপ্রিম কোর্ট সেই মোক্ষম জবাবটা দিল। হুম। তো আলটিমেটলি আপনার কি সাজেশন থাকবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোনো যোগ্যের অযোগ্যদের পাশে গিয়ে বসা উচিত নয়? কোনো যোগ্য, আপনি তো বসা উচিত বলছেন, আমি বলবো কোনো যোগ্য যারা নিজেদের মনে করছেন আমরা যোগ্য বলে, হুম। কারুর যাওয়া উচিত না। না, কেননা কারণ উনি তো এটা উনি তাদের তো আরেকটা অপমান। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে করি, আমি সেটা সবার কাছেই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে ইমিডিয়েটলি ওকে, মানে আমি বলছি প্রত্যেককে একটা কম্পেনসেশন দেওয়া উচিত না? যে আমার অপরাধে তোমরা শাস্তি পেয়েছো, আমার অপরাধে, এটা স্বীকার করে, এবং একটা সরকারের তরফ থেকে কোনো একটা রিলিফ ফান্ড হোক, যাই হোক, উনি বিভিন্ন খাতে তো টাকা জমান, তো তো সেই যে ফান্ড থেকে দিতে পারছে না আবার দেবে কম্পেনসেশন। আমি প্রত্যেক। তো বললো উল্টে ওনার সব যোগ্যদের, ওনার বিরুদ্ধে মামলা করা উচিত, হ্যাঁ। যে আপনি আমাদের ফর ড্যামেজেস হুম। সিভিল করে মামলা করুন ওনার বিরুদ্ধে ড্যামেজ ক্লেম করে, যে হুম। আপনার জন্য আমাদের এই ক্ষতি হয়েছে, আপনি সেটা ক্ষতিপূরণ দিন। দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, উনি নিজে থেকে আবার দেবেন ক্ষতিপূরণ। উনি হুম। দেবেন কোথায় দেবেন বলুন তো? হুম। কোনো ক্লাবেরকে টাকা দেবেন, হুম। হুম। একে টাকা দেবেন, কারণ তাদেরকে ধরে রাখতে হবে। এই কারণ ওনার দেখুন, মানে টেন্টেড ছাড়া, আমি একটা কথা বারবার বলছি, টেন্টেড ছাড়া বাকিদের প্রত্যেককে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আমি একটা রাফ অ্যাভারেজ হিসেব করে দেখেছি যে এই পরিবারগুলো যদি, মানে আমি শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে 11-12-এর শিক্ষক শিক্ষিকারা, তারা যদি পূর্ণ সময় চাকরিটা করতে পারতো,
তাদের অন্তত 2 কোটি টাকা মানে ভ্যালু শেষ পর্যন্ত মিনিমাম হতো। তো সেই টাকাটা ক্ষতিপূরণ হিসেবে দিন, তারপর তারা যদি চাকরি পেয়ে যায় তখন দরকার হলে তাদের কাছ থেকে রিফান্ড ব্যাক নিন। কিন্তু এইটা আগে ডিক্লেয়ার করুক, নবান্নের সভাঘর থেকে সেটা ডিক্লেয়ার করুক যে আমরা উইদিন আ স্প্যান অফ সাচ এন্ড সাচ টাইম, আমাদের জন্য তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আমরা এই টাকাটা কম্পেনসেশন হিসেবে তোমাদের দিচ্ছি, এবং এই সাবজেক্ট টু যে যদি শিক্ষকতা চাকরি ফিরে পাও তাহলে এই টাকাটা তোমরা রিফান্ড করে দেবে। শুনুন, সবার আগে তাহলে ওনাকে স্বীকার করতে হবে যে ওনার দোষে আজকে এরাই ওর ভুক্তভোগী, সেটা উনি দোষে না, কখনো ওর চুরির চৌর্যবৃত্তির সাম্রাজ্যে এইটা উনি কখনোই উনি স্বীকার তৈরি করবেন করেছেন না। চুরির সাম্রাজ্য। আপনি এটা বলছেন শুনতে ভালো লাগছে, কিন্তু ওনার এটা করবেন না, কারণ উনি স্বীকারই করবেন না যে আজকে ওনার সরকারের চুরির জন্য, ওনার জন্য আজকে জাস্টিস এই সঞ্জীব খান্না পরিস্থিতি। নাকি বিজেপি কিংবা সিপিএম। মামলা করেছেন আপনারা, দেখুন মামলা করেছেন আপনারা, আপনারা আইনজীবী, যারা গেছেন মামলা করতে তাদের হয়ে আপনারা না মামলা না, আমি করেছেন। আপনাকে উনি একটা যদি কথা উনি বলছি, উনি উনি যদি বলছেন না, অন্যায় না করে থাকতেন তাহলে বিচারপতিরা রায় দিতেন। আমি আমি একটা কথা বলছি, উনি বারংবার বলছে, আমি শুনছি যে চিরকুটে চাকরি হয়েছে বাম আমলে। আমি ওনাকে বলছি আপনার মাধ্যমে হুম। যে উনি যেদিন একটা চিরকুটে চাকরি হয়েছে এরকম একটা তথ্য নিয়ে আসবেন, ওই মামলাটাও উনি আমায় দেবেন, আমি বিনা পয়সায় লড়ে দেবো এবং ওনাকে বাহ, জিতিয়ে দেবো, কিন্তু তার আগে আনতে বলুন। আমরা সবার উকিল। ঠিক। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্ত দা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।